দেখা যাচ্ছে। ওকে, এবার আসেন আন্ডারপিনিং নলেজ। এই আন্ডারপিনিং নলেজটা আমরা কোথায় পেয়েছিলাম বলেন? সিএসএ। গুড। সিএস এর কোন জায়গায় ম্যাম? টাস্ক অ্যানালাইসিস ম্যাম। খেয়াল করেন, আন্ডারপিনিং নলেজ সিএস এর কোথায়? টাস্ক অ্যানালাইসিসের টেস্টে না ম্যাম? না, সিএসএর ম্যাম ইয়াতে কি বলে এটাকে, এলিমেন্ট না কি বলে সেটাকে? দেখে বলেন, অসুবিধা নেই। ওই যে ম্যাম, এভিডেন্স গাইড, আন্ডারপিনিং নলেজ, আন্ডারপিনিং স্কিল, অ্যাক্রেডিটেশন। রেঞ্জ অফ ভেরিয়েবলের নিচে ছিল না ম্যাম আন্ডারপিনিং নলেজ? হ্যাঁ, ওইটা তো এভিডেন্স গাইডে ম্যাম, সেটাই তো জানতে সরি, চাচ্ছি। আমি Evidence মিস্টেক guided করেছি ম্যাম। সমস্যা নেই, এভিডেন্স গাইডে ছিল, ঠিক আছে। এই আন্ডারপিনিং নলেজটা কি এটা একটু বুঝে নেন, মানে এখানে মানে সরি বুঝে নেন। এই আন্ডারপিনিং নলেজটা হচ্ছে যে আন্ডারপিনিং নলেজে কোন বিষয়গুলো থাকে, একদম যে আপনাদের সবার অকুপেশনের ক্ষেত্রে চিন্তা করেন, আপনাদের অকুপেশন ওয়াইজ মানে স্পেসিফিক একটা কোনো সাবজেক্ট যেখানে কিনা হচ্ছে আপনার মাস্ট নো যে ইনফরমেশনগুলো থাকবে, ঠিক ওই ইনফরমেশনগুলো অর্থাৎ আপনার জব রিলেটেড যে মাস্ট নো ইনফরমেশনগুলো তাকে জানতেই হবে, সেই বিষয়গুলো থাকে হচ্ছে আমাদের আন্ডারপিনিং নলেজ। আমাদের প্রত্যেকের জবটা মানে আমরা প্রত্যেকের যে স্পেসিফিক অকুপেশন না, সেই অকুপেশনে আমরা তো হচ্ছে কিছু কাজ শিখি না, জব রিলেটেড মানে আমাদের অকুপেশন রিলেটেড কিছু কাজই তো শিখি আমরা, তাই না? যখন কিনা ওই স্পেসিফিক কাজটা আমরা করব, তখন ওইটার জন্য যে স্পেসিফিক ইনফরমেশনগুলো আমার জানা লাগবে। ধরেন হচ্ছে আপনাদের কমন এক্সাম্পল যেটা আমি দিয়েছিলাম যে চা বানানো, শুধু চা বানালে কি হবে? ওইটার সম্পর্কে আপনি চা বানানো শিখে গেলেন, কাজটা আপনি জানেন। এখন ওই কাজটা করতে যে আপনার যে নলেজটা জানা লাগবে, অর্থাৎ আপনার থিওরিটিক্যাল পার্ট যেটা জানা লাগবে, যেমন হচ্ছে কি জানা লাগবে, প্রথম দিকে বলেছিলাম না, অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ, পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, ওয়ার্ক প্লেসের ক্লিনের বিষয়টা, এই যে বিষয়গুলো সম্পর্কে আপনার নলেজটা থাকা লাগবে না? সো তার মানে হচ্ছে আপনি যে কাজটা আপনার অকুপেশনের থেকে যে জবটা আপনি করছেন, সেই স্পেসিফিক জবের জন্য, জবটা পারফর্ম করার জন্য আপনার যে থিওরিটিক্যাল নলেজটা, তাত্ত্বিক জ্ঞান যেটাকে বলে, যে নলেজটা আপনার একদম মাস্ট নো থাকাই লাগবে, আদারওয়াইজ ওই কাজটা আপনি করতে পারবেন না। বা ওই কাজটা করলেও আপনার ওই জ্ঞানটা তো নেই, ওই নলেজটা তো আপনার নেই, তাহলে কিন্তু আপনার কম্পিটেন্সিটা কি, আমাদের আমাদের কম্পিটেন্সিটা কি ফুলফিল হলো? আমাদের কম্পিটেন্সিটা বলেছে না নলেজ, স্কিল এবং অ্যাটিটিউড। তো আমার স্কিল থাকলো, আমি কাজটা করতে পারি, কিন্তু আমার ওই স্কিল রিলেটেড যে নলেজটা আমার থাকতেই হবে, যেখানে বলা হচ্ছে যে মাস্ট নো থাকতেই হবে, ওই নলেজটা আমার নেই, তাহলে কি আমার কম্পিটেন্সি ফুলফিল হলো? হলো না কিন্তু, ঠিক আছে। তার মানে আন্ডারপিনিং নলেজে ওই বিষয়গুলো দেয়া থাকে, যে বিষয়গুলোকে আমার ওই কাজটা করতে যে, অর্থাৎ স্পেসিফিক কাজটা করতে যে আমার জ্ঞান থাকা লাগবে, আমার ইনফরমেশনগুলো জানা লাগবে। বোঝা গিয়েছে বিষয়টা? সবাইকে বুঝতে পেরেছেন? ম্যাডাম। এখন নিজেরা একটু চিন্তা করে নেন হচ্ছে আপনাদের যে ইউনিটটা নিয়েছেন সেই ইউনিটে আপনারা কি কাজ করছেন এবং ওই কাজ রিলেটেড মাস্ট নো নলেজটা কি হবে। কাজটা করতে যে আমার তো কিছু জানা লাগবে। কম্পিউটারও চালাতে গেলে কিন্তু হচ্ছে খেয়াল করে দেখেন যে কম্পিউটারটা চালাবো যখন আমরা, সবার কাছে কিন্তু আমাদের ল্যাপটপ আছে। এখন ল্যাপটপটা চালাতে গেলে ওই যে ল্যাপটপটা চালাবো ওটার জন্য যে হচ্ছে স্কিলটা হচ্ছে কি আমার সুইচটা যে অন করা, কানেকশনটা দেয়া, এটা কিন্তু আমার স্কিল।
কিন্তু এই যে সুইচ অফ করতে হয়, অন করতে হয়, তারপরে হচ্ছে সফটওয়্যার গুলো, এই যে বিষয়গুলো না, কোন সফটওয়্যারে কি আছে, এই বিষয়গুলো সম্পর্কে আমার জানতে হবে না? না জানলে কি আমি বুঝতে পারবো যে ল্যাপটপে আমি কি কোন সফটওয়্যার ইউজ করে কি করছি? কেউ একজন আনমিউট হয়ে গেছে, মিউট করবেন স্যার, আমার কোথায় বাকিরা শুনতে পারবে না। তো সিদ্ধাটা রুটি মানে কি সিদ্ধ না রাসেল স্যার, রাসেল স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, কোথায় ছিলাম আমি? আচ্ছা, কিছু একটা কি যেন, ও আচ্ছা, আমি বলছিলাম হচ্ছে ল্যাপটপের কথা, যে আমাদের যে সফটওয়্যার সম্পর্কে যে নলেজ, সফটওয়্যার সম্পর্কে যে নলেজটা আমাদের থাকা লাগবে, সেটা হচ্ছে কি আমাদের আন্ডারপিনিং নলেজ। কোন সফটওয়্যারে কি কাজ, কিভাবে কি কাজ করতে হবে, সেটা যদি না জানি তাহলে কিভাবে কাজগুলো করব? বা সফটওয়্যারটা কি এটুকু জানি না। ক্লিয়ার বিষয়গুলো? তো প্রত্যেকটা অকুপেশনের ক্ষেত্রে আপনারা চিন্তা করেন হচ্ছে আপনাদের অকুপেশনে আপনাদের মাস্ট নো নলেজটা কি, কাজটা করতে যে কি কি আপনাদের একদম জানতে হবে। যেমন ইআইএম এর ক্ষেত্রে হচ্ছে টুলস ইকুইপমেন্ট গুলো, সে কাজটা করতে জানে বাট টুলস ইকুইপমেন্ট গুলোর নামই জানে না, তাহলে হবে? টুলস ইকুইপমেন্টের নামটা কিন্তু তার জন্য মাস্ট নো নলেজ। সবারই কিন্তু অকুপেশনের কিছু না কিছু টুলস ইকুইপমেন্ট লাগবে, তাহলে সেই টুলস ইকুইপমেন্ট গুলো কিভাবে হচ্ছে আইডেন্টিফাই করতে হয়, ওটা কোন কাজে লাগে, এই নলেজটা থাকাটা হচ্ছে আমাদের আন্ডারপিনিং নলেজ। বিষয়টা বোঝা গেছে নিশ্চয়ই সবার? আচ্ছা, এবার যাই এখানে, নলেজটা মাস্ট নয়, এটা অবশ্যই জানতে হবে। অবশ্যই জানতে হবে, রাইট। আপনি কাজটা করছেন, যে কাজের জন্য হচ্ছে আপনার যে টুলস ইকুইপমেন্ট সম্পর্কে যে নলেজটা, এটা কিন্তু আপনার জানতে হবে স্যার। আদারওয়াইজ আপনি কাজ করতে গেলে টুলস গুলো কোনটা দিয়ে কি করবেন সেটাই বলতে পারছেন না, তাহলে তো হবে না। কাজটা আপনি খুব ভালো করতে পারেন কিন্তু ওই টুলস ইকুইপমেন্ট গুলোর নাম জানেন না, ঠিক আছে? ওটা সম্পর্কে আপনার নলেজটা নেই। তো এই জন্য হচ্ছে যে আমাদের আন্ডারপিনিং নলেজটা হচ্ছে আমার ওই কাজ রিলেটেড যে একদম যে ইনফরমেশনগুলো আমাকে জানতেই হবে, না জানলে আমি কাজটা করতে পারবো না, বা করতে পারলেও আমার কম্পিটেন্সিটা ফুলফিল হচ্ছে না, সেটাকে বলা হয় হচ্ছে আমাদের কি আন্ডারপিনিং নলেজের জায়গা। মাস্ট নোটা সেই ইনফরমেশন যেটা আপনার ওই কাজের ক্ষেত্রে লাগছে, জানাই লাগবে। শুড নো কোনটা খেয়াল করেন, শুড নো হচ্ছে এডিশনাল ইনফরমেশন, যে ইনফরমেশনটা সে তার জন্য জানা জরুরি, ঠিক আছে, কিন্তু কোনোভাবে এই মাস্ট নোটাকে হচ্ছে ইগনোর করা যাবে না, শুড নো তাও একটু করা যাবে। কুড নো কোনটা, অর্থাৎ আমাদের ফোকাস মানে কন্টেন্টের ফোকাসটা খেয়াল করেন। আমরা যখন কিনা হচ্ছে আন্ডারপিনিং নলেজের মধ্যে দিব তখন মাস্ট নো গুলো আগে দিব, শুড নো এবং কুড নো যেটা এডিশনাল ইনফরমেশন একটা, মানে এডিশনাল ইনফরমেশন হচ্ছে একটা যেটা কিনা শুড নো, কুড নোতে হচ্ছে আদার ইনফরমেশন, আলাদা কিছু ইনফরমেশন থাকে না, কিছু এডিশনাল টপিক থাকে না, যেগুলো জানলেও হবে, না জানলে কোনো সমস্যা নেই, কিন্তু মাস্ট নোটা কিন্তু জানতেই হবে। তিনটা ক্যাটাগরি আছে, সেই তিনটা ক্যাটাগরির মধ্যে মাস্ট নোটা অবশ্যই জানতে হবে, শুড নোটা এডিশনাল ইনফরমেশন যেটা জানলেও ভালো, কুড নোটা না জানলেও চলবে কিন্তু জানলে কি এটা অ্যাডভান্স, কিন্তু কাজটা করার জন্য আমার মাস্ট নো ইনফরমেশন অবশ্যই জানতে হবে। ওই ইনফরমেশন ছাড়া আমি আমার কম্পিটেন্সিটাকে প্রুফই করতে পারবো না। আমি যে কাজ জানি কিন্তু কাজে আমি কাজটাই শুধুমাত্র জানি, অর্থাৎ আমার স্কিলটা আছে কিন্তু আমার নলেজ নেই, ঠিক আছে? এরপরে ওকে, এইটা হচ্ছে রবার্ট গানের 9 স্টেপস। এই 9 স্টেপটা অলরেডি আপনারা এখন জানেন, আচ্ছা জানেন না মেবি কারণ আমি আপনাদের সেশন প্ল্যানটা করাইনি, সেশন প্ল্যান করলে হয়তো আপনারা জানতেন। রবার্ট গানের 9টা স্টেপ আমাদের সেশন প্ল্যান করতে, ওই যে সেশন প্ল্যানটা আপনাদের কাছে আছে না, যেটা করবেন আপনারা,
রবার্ট গানের সেই সেশন প্ল্যানে এই 9টা স্টেপে আছে। কিভাবে খেয়াল করেন? প্রথমে কি গেট অ্যাটেনশন। আমরা যখন সেশনে আসি তখন আপনাদেরকে মানে আমরা যখন সেশনটা শুরু করি, আমিও ম্যাক্সিমাম সময় হচ্ছে আপনাদেরকে জিজ্ঞাসা করি না কেমন আছেন, ভালো আছেন, নর্মালি গ্রিটিংস যেটা, সেটাকে বলা হচ্ছে এখানে গেট অ্যাটেনশন। ইনফর্ম লার্নার অফ অবজেক্টিভ। আজকে আমরা কি কি করব? আজকে সেশনের আমাদের উদ্দেশ্যটা কি? এটা হচ্ছে লার্নারদেরকে জানানো। সেশন প্ল্যানে ওই জায়গাটা আছে, যেটা আপনারা করবেন যখন, তখন আপনারা বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন। এরপরে কি আছে দেখেন, প্রায়র লার্নিং। আজকে আমরা কি কি শিখব? আজকে আমাদের শেখার জায়গাতে কি কি আছে? প্রেজেন্ট কন্টেন্ট। আজকে সেশনে কোন কোন টপিকগুলো আমাদের আলোচনা হবে। এরপরে প্রোভাইড গাইডেন্স। ওই যে ডেমনস্ট্রেশনে কাজ যখন শেখাবেন, 4টা স্টেপে কাজ শেখাই আমরা। তো 4টা স্টেপে যখন কাজ শেখাই, তখন লাস্টের যে স্টেপটা যখন কিনা তারা কাজ করবে, আপনি তখন কিন্তু তাকে গাইড করবেন যে কিভাবে সে কাজটা করছে, কোনো প্রবলেম হচ্ছে কিনা, তার কাজে যে গ্যাপটা এসেছে বা তার কাজটা করতে যে প্রবলেমটা সে ফেস করছে, ওই কাজটা ঠিক মতো করতে পারছে না, আপনি কিন্তু তাকে দেখিয়ে দিচ্ছেন যে এটা এইভাবে করলে আপনার জন্য কাজটা করা সহজ হবে। এইভাবে হচ্ছে আমরা ডেমনস্ট্রেশনের সময় তাদেরকে গাইড করে থাকি, যেটাকে বলা হয় ট্রেনি প্র্যাকটিস। ট্রেনিরা যখন প্র্যাকটিস করে, কাজটা যেটা আপনি শেখালেন সেটা প্র্যাকটিসের সময় হচ্ছে আপনি তাকে গাইড করে দিচ্ছেন যে কোন কোন জায়গাগুলোতে তাকে ইমপ্রুভ করতে হবে। দেন হচ্ছে কি বলছে, প্র্যাকটিস করার কথা। অর্থাৎ আপনি তাকে তো গাইড করে দিলেন, সে কিন্তু এবার প্র্যাকটিসও করবে। সে যত বেশি প্র্যাকটিস করবে, কাজটা তত বেশি ভালোভাবে শিখতে পারবে। এরপরে প্রোভাইড ফিডব্যাক। আপনি ওই যে কাজটা সে যখন করলো, সব সেশনে মানে পুরো সেশনটা যখন শেষ হলো, সেশন শেষে ফিডব্যাক হচ্ছে কি আপনার দেয়া লাগবে। অর্থাৎ আপনি যে ফিডব্যাকটা হচ্ছে তাদেরকে হচ্ছে ফিডব্যাকটা দিবেন, আর তাদের কাছ থেকে কিন্তু ফিডব্যাক নিবেন যে আজকে সেশন কেমন লাগলো আপনাদের। আচ্ছা, আজকে সেশনে প্রথমে সেশনটা আমরা রিভিউ করে নিই, ওটা আপনারা যখন সেশন প্ল্যান দেখবেন তখন বুঝে যাবেন। তো রিভিউ করে নিলেন আজকে সেশনে কি কি পড়ানো হলো, এরপরে ফিডব্যাক নেবেন যে আজকে যখন সেশন চলছিল তখন কোনো জিনিস কি আপনাদের বুঝতে অসুবিধা হয়েছে, আজকে সেশনটা কেমন লেগেছে, ফিডব্যাক নিচ্ছি আমরা। ঠিক আছে, এরপরে হচ্ছে অ্যাসেস পারফরমেন্স। তাদের ওভারঅল পারফরমেন্স হচ্ছে কেমন ছিল, সেই জিনিসটা নিয়ে হচ্ছে আমরা তাদেরকে বলবো। এরপরে হচ্ছে ইনহ্যান্স রিটেনশন অ্যান্ড ট্রান্সফার টু দ্য জব। অর্থাৎ তাদেরকে কি আমাদেরকে মোটিভেট করা লাগবে না যে এই কাজটা যখন কিনা হচ্ছে আমরা ভালোভাবে করতে পারবো, ঠিক আছে, তখন কি আপনারাও আরেকজনকে শেখাতে পারবেন। মূলত আমরা কাজ শিখি তো আরেকজনকে শেখানো জন্য। ঠিক আছে, এই 9টা স্টেপ ফলো করেই কিন্তু আমরা আমাদের সেশন প্ল্যানটা করে থাকি। যখন আপনারা সেশন প্ল্যান করবেন তখন খেয়াল করবেন যেখানে 9টা স্টেপে আছে। এগুলো পুরো ডিটেলস যেগুলো আমি আপনাদেরকে একটু একটু বললাম, ঠিক আছে, এখানে দেয়া আছে। এখন নেক্সট টপিকে যাই। নেক্সট টপিকটা হচ্ছে মাইন্ড ম্যাপস। মাইন্ড ম্যাপসটা কি একটু বলে রাখি, মাইন্ড ম্যাপস থেকে ম্যাক্সিমাম সময় কোশ্চেন আসে, এটা জাস্ট একটু বুঝলেই হবে যে মাইন্ড ম্যাপসটা এখানে বলতে কি বোঝাচ্ছে। বিভিন্ন সময় আমরা যে গ্রাফিক্যাল টেকনিক্সগুলো অ্যাপ্লাই করে থাকি, ঠিক আছে, আমরা যখন কোনো একটা প্রেজেন্টেশন তৈরি করছি, যেটা আপনারা করবেন, আপনারা বিভিন্ন প্রেজেন্টেশন তৈরি করেন যখন, তখন আপনারা বিভিন্ন ধরনের গ্রাফিক্যাল টেকনিকের কথা চিন্তা করেন যে কি দিবেন, কিভাবে হচ্ছে এই জিনিসটা করা যায়। ওই যত ধরনের টেকনিকগুলো আছে না, ওই যে যে কাজগুলো করতে যে আমি বিভিন্ন ধরনের টেকনিক ইউজ করছি, এটাকে বলা হয় হচ্ছে মাইন্ড ম্যাপস। এটা মাইন্ড ম্যাপসটা বেসিক্যালি হচ্ছে কি আপনি যে একটা প্ল্যান করলেন না যে কাজটা আমি কিভাবে করব, ওই কাজটা যে আপনি করতে যাচ্ছেন, যে অ্যাকশনটা নিচ্ছেন, ঠিক আছে, যে আমি এইভাবে হচ্ছে কাজগুলো করব, এবং ওখানে কিন্তু কোনো একটা প্রবলেমও হতে পারে,
সেই প্রবলেমটা যখন হবে আপনি সেটা সলভ করার আপনার অ্যাবিলিটি আছে, ঠিক আছে? এই জিনিসটাই হচ্ছে আমাদের মাইন্ড ম্যাপস, যে একটা পুরো প্ল্যান করে ফেলছি যে আমরা কাজটা কিভাবে করব এবং কিছু গ্রাফিক্যাল টেকনিক ইউজ করছি, ঠিক আছে? এই পুরো জিনিসটা হচ্ছে আমাদের মাইন্ড ম্যাপস। আচ্ছা, এগুলো হচ্ছে ছোট ছোট টপিক, এগুলো জাস্ট হচ্ছে আপনারা একবার করে একটু পড়বেন। আচ্ছা, এইটা আমি বলে দিচ্ছি, আর এটার পরে এইটারই ডিটেলস গুলো হচ্ছে এখানে দেয়া আছে। আমি একটু বলে দিই, আমাদের মেটেরিয়াল ডেভেলপমেন্ট প্রসেস, যেটা মেটেরিয়াল গুলো যখন কিনা ডেভেলপ করা হয়, মেটেরিয়াল বলতে তো আমরা এখন বুঝি না যে ম্যাম এটা কত আমরা নাম্বার সিবিএমএল? এটা ডিজাইন এন্ড মডিফাই কম্পিটেন্সি বেসড লার্নিং মেটেরিয়াল, স্যার আচ্ছা মেবি মনে হয় 7 সিবিএলএম, আমার এখানে তো সিবিএলএম 7 দেখাচ্ছে। আচ্ছা, আমরা যখন কোনো মেটেরিয়াল ডেভেলপ করি না, ঠিক আছে, তখন এই মেটেরিয়াল গুলো ডেভেলপ করার জন্য প্রথমে কি করি দেখেন তো, আইডেন্টিফিকেশন অফ নিডস। আমি ওই যে আমি আপনাদের বললাম না যে সিএস এর ক্ষেত্রে আপনার মার্কেটে কি চাহিদা আছে নাকি, আপনি কোনো একটা অকুপেশনের সিএস যে তৈরি করবেন সেটার জন্য আপনার চাহিদাটা আছে কিনা সেটা আগে খুঁজে বের করতে হবে না? তো সেটার জন্য আমরা কি করি, ডাটা কালেকশন করি, ডাটা অ্যানালাইসিস করি, তারপরে যে কিন্তু ডিসাইড করি যে এই অকুপেশনটা আদৌ করলে বেনিফিটেড হবে কিনা আমাদের, যারা কিনা হচ্ছে মানে যারা কিনা এটার উপরে কাজ করবে, এই অকুপেশনের যারা কাজ করবে, এতে মানে এই সিরিয়াসটা করলে কাজের প্লেসে কিন্তু মানে কাজের প্লেসে সবাইকে কাজের জন্য এটা কোনো একটা মানে সুযোগ তৈরি করবে কিনা। তার মানে যখন কিনা আপনি এই প্রয়োজনটা দেখছেন যে হ্যাঁ এটা একটা জব প্লেসমেন্ট করা সম্ভব, একটা জব প্লেস এটা দ্বারা সম্ভব হবে, মানে মার্কেটে এটা চাহিদা আছে, এটা অনেক সম্ভাবনা আছে, এটার উপরে যদি আমরা কাজ করতে পারি, এটার জন্য যদি জব প্লেস তৈরি করতে পারি। তো যখন আপনি এই জিনিসটা এই চাহিদাটা ফাইন্ড আউট করলেন, তারপরে আপনি কি করছেন দেখেন, ইনপুট দিচ্ছেন। সেই ইনপুট সোর্সেস গুলো কি, আপনি প্রথমে কি করছেন, ওই যে ইউনিট স্ট্যান্ডার্ড যেটা সিএসটা তৈরি করছেন, সিএসটা করার পরে কি কারিকুলাম তৈরি করছি না আমরা, কারিকুলাম উঠছি তো না যে সিবিসির কথা বলছি আমি, প্রথমে সিএস তৈরি করলাম, তারপরে কারিকুলাম তৈরি করলাম, এরপরে আমরা যখন ট্রেনিংগুলো দিব আমাদের লার্নার কারা হবে সেই অনুযায়ী মেটেরিয়াল তৈরি করা লাগবে। সিবিএলএম লার্নার যেন বুঝতে পারে সেই অনুযায়ী হচ্ছে আমাকে মেটেরিয়াল তৈরি করা লাগবে। তো এই কাজটা, এই ইনপুটটা দেওয়ার পরে দেন আমাদের কাজ কি, রিসোর্স মোবিলাইজেশন। ট্রেনিং দিতে গেলে বিভিন্ন ফিনান্সিয়াল বিষয় আছে, তারপরে হচ্ছে কারা ট্রেনিং গুলো করবে, টেকনোলজি অনলাইনে হবে, মানে অনলাইনে হবে ট্রেনিং গুলো নাকি অফলাইনে হবে, তো সেটার জন্য অ্যারেঞ্জ করা লাগবে না, রিসোর্সের প্রয়োজন হবে না অনেক, সেটা কোথা থেকে আসবে সেটার ব্যবস্থা করা লাগবে। এরপরে যে হচ্ছে পাইলটিং করা হয়, পাইলটিং করা মানে ওই সিএস এর যে কাজগুলো, সে কাজগুলো হচ্ছে একটা দুইটা ব্যাচে আগে শুরু করে দেওয়া হয়, টেস্ট করা হয় যে এই কাজগুলো কি ঠিক মতন হবে, মানে কিভাবে হবে, কোথাও কোনো ইমপ্রুভমেন্ট আছে কিনা, মানে কাজটা করতে যে কোনো ইমপ্রুভমেন্ট প্রয়োজন হবে কি, তখন পাইলটিং টেস্ট করা হয়। পাইলটিং টেস্টটা করে দেখা হয় যে ওই যে গ্যাপের কথা, যেখানে যে কোনো গ্যাপ আছে, কোনো ইমপ্রুভমেন্টের প্রয়োজন আছে, এই জায়গাগুলোতে আরেকটু কাজ করলে ট্রেনিংটা একটু ভালোভাবে হবে, তখন যে এরা কাজ শিখে মানে ওয়ার্ক প্লেসে ভালোভাবে কাজ করতে পারবে। ওই যে গ্যাপটা, ওটাকে রিভাইজ করলাম আমরা, গ্যাপটা যেটা আছে ওইটাকে কিভাবে কাজে লাগানো যায় পরবর্তীতে সেটাকে রিভাইজ করলাম। রিভাইজ করার পরে হচ্ছে এবার হচ্ছে আবার ইমপ্লিমেন্ট করব, আবার পরে কোনো একটা ব্যাচে হচ্ছে সেটাকে বাস্তবায়ন করলাম। পরবর্তী ব্যাচটাতে পাইলটিং এর পরে যে নেক্সট ব্যাচটা করলাম সেটা হচ্ছে ডিরেক্ট আবার ওই যে গ্যাপগুলো পেয়েছি রিভাইজ করার পরে এবার আবার নতুন করে যখন করলাম, ইমপ্লিমেন্ট করার পরে দেখি হচ্ছে এবার কাজগুলো ঠিক আছে,
তো সেটা ঠিক আছে কিভাবে বুঝবো? তখন হচ্ছে কি আমাকে ইভ্যালুয়েশন করা লাগবে, রিভাইজ করা লাগবে যে এই যে কাজগুলো যে এবারও যে আমি এবার কাজগুলো করতে গেলাম, এই সিএস গুলোতে কোনো সমস্যা আছে কিনা, এই সিবিসিতে কোনো সমস্যা আছে কিনা, সিবিএলএম যেগুলো তৈরি করলাম লার্নাররা কি পড়তে পারছে কিনা, ট্রেনিংটা কি ঠিক মতন স্মুথলি চলছে কিনা, এগুলোকে রিভিউ করলাম। রিভিউ করে যখন দেখলাম যে সব ঠিক আছে, প্লাস এটা কন্টিনিউয়াস চলতে থাকবে, আবার নতুন সিএস আসবে, তখন নতুন সিএস এর জন্য আবার সেই আইডেন্টিফিকেশন অফ নিডসটাকে আগে ফাইন্ড আউট করা লাগবে, তারপর আবার ইনপুট দিব, তারপরে রিসোর্স। এইভাবে হচ্ছে কন্টিনিউয়াস কি আমাদের যে মেটেরিয়ালগুলো আমরা তৈরি করি, মেটেরিয়ালের মধ্যে নিশ্চয়ই এখন বুঝেছি আমরা যে সিএস, সিবিসি, সিবিএলএম যা যা তৈরি করছি সব কিন্তু ট্রেনিং পারপাসে তৈরি করছি। ট্রেনিং এর উদ্দেশ্য কি? ইন্ডাস্ট্রিতে যে সবাই কাজ করবে, ইন্ডাস্ট্রিতে কাজের সে সুযোগও কিন্তু থাকা লাগবে, অর্থাৎ ওয়ার্ক প্লেস থাকা লাগবে। সো এই ওয়ার্ক প্লেস আছে বলেই তো আমরা এই ট্রেনিং গুলো করছি। এভাবেই হচ্ছে প্রতিনিয়ত আমাদের মেটেরিয়াল গুলো হচ্ছে ডেভেলপ হতে থাকে এবং সে অনুযায়ী ট্রেনিং গুলো হয়। ট্রেনিং গুলোর থেকে ম্যাক্সিমাম লোকজন কাজে বের হয় এবং জব প্লেসে যে হচ্ছে কাজ করে। বোঝা গিয়েছে বিষয়টা? এগুলোর ডিটেলস হচ্ছে আমি এখানে প্রত্যেকটা স্লাইডে দিয়ে দিয়েছি বোঝার জন্য। সো এই হচ্ছে আপনাদের এই মডিউল। এখন ফার্স্ট মডিউলটাতে যাব, ঠিক আছে? আচ্ছা এখন এটা স্টপ করে নিই, নাহলে পরে দেখা যাবে আবার হয়নি। মডিউল কিন্তু আপনাদেরকে এটা দেয়া হয়ে গেছে। হ্যাঁ, আজকের যেটা আমি শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে আমি আপনাদেরকে দিয়ে দিব। এটা হচ্ছে অর্গানাইজ কম্পিটেন্সি বেসড ট্রেনিং সেশন। এতক্ষণ যা যা পড়লেন এবার খেয়াল করেন, প্রত্যেকটা মডিউল কিন্তু হচ্ছে একটার সঙ্গে একটা রিলেট করে। আপনি কিন্তু মেটেরিয়ালস তৈরি করলেন, এবার হচ্ছে ট্রেনিং সেশন নিতে এসেছেন। সো এই যে মডিউলটা যেটার নাম হচ্ছে অর্গানাইজ কম্পিটেন্সি বেসড ট্রেনিং সেশন, আপনি এখন কি করছেন? আপনার ট্রেনিং সেশন কিভাবে অর্গানাইজ করবেন, কিভাবে হচ্ছে ওই যে ইউনিট ডেলিভারি প্ল্যান করলেন না, তো ট্রেনিংটা কিভাবে নেবেন? এখন সোজা ট্রেনিং সেশনে চলে আসবেন, তো ট্রেনিং সেশন নিতে চলে আসবেন। কিভাবে ট্রেনিং গুলো হবে, কিভাবে কি করবেন, এই প্রত্যেকটা জিনিস হচ্ছে আমাদের এই মডিউল থেকে আমরা শিখতে পারবো। এই মডিউলের ক্ষেত্রে প্রথম দিকে যে বিষয়গুলো আছে অলরেডি হচ্ছে আমরা এর আগের মডিউলে পড়েছি, যেমন সিএস, সিবিসি যে বিষয়গুলো আছে, কারিকুলাম, এখানে এগুলো আছে, ঠিক আছে? কারণ ট্রেনিং এর ক্ষেত্রে তো আমাদের এই জিনিসগুলো থাকা লাগবে। তো এই জন্য এগুলো যেহেতু আপনাদের সিবিএলএম এ ছিল আমি এখানে অ্যাড করেছি। এখন আসেন, ট্রেনিং যে করবেন তাদেরকে নিয়ে করবো ট্রেনিং। টিভেটার লার্নার না তারা? টিভেটার লার্নার কারা একটু বলুন তো? যারা ট্রেনিং করতে আসবে স্টুডেন্ট বলা। আমরা সবাই এই যে আপনারা ট্রেনিং করতে এসেছেন, তো আপনারা সবাই তো টিভেটারই লার্নার, তাই না? ম্যাডাম এটা কি নতুন মডিউল? কোথায় ছিলেন? আচ্ছা। এই যে সরি ম্যাম, আমি একটু একটা দেখতেছিলাম, সরি। এই যে স্লাইডটা একটু গ্রুপে দিলে ভালো হতো। আর দিয়ে দিচ্ছি স্যার, গ্রুপে দিয়ে দিচ্ছি, শেষ করে নি সেশন দিয়ে দেবো। ওকে ম্যাম এই মডিউলের মানে মূল ইয়েটা কি, মানে হচ্ছে সেশন, ট্রেনিং সেশন গুলো অর্গানাইজ করা? হ্যাঁ আমি বলছি, এতক্ষণ কি মেটেরিয়াল সব তৈরি করে আসলাম না আমরা, এখন হচ্ছে ট্রেনিং সেশন কিভাবে নিবেন, সেই ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো হচ্ছে আপনারা ট্রেনাররা, আপনাদেরকে ট্রেনার, আপনারা তো সবাই ট্রেনার, সো ট্রেনারদেরকে জানতে হবে, সেই বিষয়গুলো নিয়ে হচ্ছে আমার এই মডিউলগুলো, সরি এই মডিউলটা পুরা, মানে এটা মাথায় রাখবেন, মানে এই বিষয়টা পুরোপুরি মাথায় ঢুকে ফেলেন যে আপনারা ইউনিট ডেলিভারি প্ল্যান করেছেন না,
একটা ট্রেনিং সেশন, ট্রেনিং প্রোগ্রাম করবেন বলেই তো করেছেন। এখন এই ট্রেনিং প্রোগ্রামটা করতে গেলে কোন কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে, এটা নিয়ে আমাদের এই মডিউলগুলো, মানে এই মডিউলটা হচ্ছে এটা নিয়ে। আর এর পরেরটা হচ্ছে কিভাবে হচ্ছে আমরা ট্রেনিং ডেলিভারি দিব। তো আগে ট্রেনিং অর্গানাইজ করে নিই, তারপরে হচ্ছে ডেলিভারিতে। ঠিক আছে, তো ট্রেনিং অর্গানাইজের ক্ষেত্রে আমাদের কোন কোন জিনিসগুলো হচ্ছে জানতে হবে। সো এখানে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। প্রথম যে টপিকটা থাকবে আপনাদের সেটা হচ্ছে টিবেট লার্নার, যারা কারা টিবেট লার্নার। আমরা ট্রেনিং যাদেরকে নিয়ে করছি, ঠিক আছে, ট্রেনিং এ যাদেরকে ফোকাস করব তারা কারা? তারা হচ্ছে টিবেট লার্নার হবে। টিবেট লার্নার হতে গেলে তাদেরকে কি হওয়া লাগবে, কিভাবে তারা যে টিবেট লার্নার এটা আমরা কিভাবে বুঝবো? যখন কিনা হচ্ছে দেখবেন হচ্ছে যে টিবেট লার্নার বলতে হচ্ছে ম্যাক্সিমাম সময় দেখবেন যে ক্যাডে কিন্তু দেয়া থাকে কোনো কোর্সের জন্য ম্যাট্রিক এসএসসি লাগবে, ক্লাস 8 পাসও আছে মনে হয়, ম্যাক্সিমাম এসএসসি দেয়া আছে যে এসএসসি পাস হওয়া লাগবে। অর্থাৎ তার মানে এসএসসি কততে পাস হয়, নর্মালি 16-17 ইয়ার্সে হয়ে যায়। তো যারা কিনা 16-17 ইয়ার্সের যারা কিনা এসএসসি কমপ্লিট করবে, তখন তারা যখন এই টিবেটের যে আমাদের ভোকেশনাল ট্রেনিংগুলো হয়, ট্রেনিংগুলো নিতে আসবে, এবং তাদেরকে যখন কিনা আমরা এই ট্রেনিংটা দিচ্ছি, ট্রেনিংটা নেওয়ার পরে কি তারা কি টিবেট লার্নার হয়ে গেল না? তো আফটার 16 তারা যখন কাজটা শিখছে, সে কাজটা শেখার উদ্দেশ্য কি, যে তারা ইনস্ট্যান্ট যেন ওই কাজটা শিখে কাজটা যেন ওয়ার্ক প্লেসে করতে পারে। ওয়ার্ক প্লেসে করার উদ্দেশ্য কি, ফোকাসটাই থাকে হচ্ছে যে তারা তাদের ক্যারিয়ারটাকে কি করবে, বিল্ড করবে। ক্যারিয়ার বিল্ড মানেই তো কি, আর্নিংটা, টাকা আর্নিং করবে, এবং তারপরে কি তারা এভাবেই হচ্ছে নিজেকে ডেভেলপ করতে থাকবে, প্রতিনিয়ত শিখবে এবং কাজ করবে। তো 16 ইয়ার্সের একটা ছেলে যখন কিনা হচ্ছে, ছেলে বা মেয়ে যখন কিনা এই টিবেটে এসে ট্রেনিং গুলো নিবে, তার উদ্দেশ্যই কিন্তু থাকবে যেন সে আর্নিং করতে পারে তাড়াতাড়ি। সো এই জন্য হচ্ছে কি আমাদের যে কোর্সগুলো আছে সেই কোর্সগুলো কিভাবে সাজানো হয়েছে, যে একটা স্কিল ওয়ার্কার যখন কিনা স্কিলটা নিচ্ছে, সেই স্কিলের ট্রেনিংটা নিচ্ছে, সে একজন স্কিল ওয়ার্কার হয়ে গেল এবং সে এখন যে কোনো ওয়ার্ক প্লেসে যে কাজ করতে পারবে। এই জন্য হচ্ছে যখন কিনা জেনারেল লাইনে পড়াশোনা হয়, জেনারেল লাইন থেকে ম্যাক্সিমাম সবাই টিবেটে কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। কারণ আমরা জেনারেল লাইন থেকে পড়াশোনা করতে আমাদের গ্রাজুয়েশন মাস্টার্স কমপ্লিট না করা পর্যন্ত জবের জন্য অনেকটা স্ট্রাগল করতে হয়। আফটার মাস্টার্সও দেখা গিয়েছে জব যখন আমরা শুরু করি ততদিনে একটা টেকনিক্যাল, অর্থাৎ টিবেট লার্নার যারা আছে এরা 16-এই যদি চিন্তা করেন যে একটা কাজ শেষ করে যদি ওয়ার্ক প্লেসে জয়েন করে, যে কোনো ছোট একটা কাজ দিয়ে শুরু করলো, ততদিনে ওনারা যে পজিশনে যাবে আমরা তখন শুরুই করছি। তার মানে টিবেটের এই যে ট্রেনিংগুলো, এই ট্রেনিং কোর্সগুলো দ্বারা কিন্তু এরা স্কিলড হওয়ার কারণে ইজিলি হচ্ছে অনেক ছোট বয়স থেকে কাজে যুক্ত হতে পারে, আর্নিংটা করতে পারে, নিজের ক্যারিয়ার অনেক আগে থেকে শুরু করে ফেলতে পারে। এই জন্য এদেরকে কিন্তু টেকনিক্যাল পার্সন বলা হয়। ঠিক আছে, এখন গেল হচ্ছে আমার লার্নারদের, তো আমি বুঝে গেলাম যে আমার লার্নার কারা হবে। এবার লার্নিং এর ক্ষেত্রে অর্থাৎ তোমার ট্রেনিং রিকোয়ারমেন্টস কি থাকবে, রিকোয়ারমেন্টস গুলো কিন্তু আমাদের দেখা লাগবে। যে রিকোয়ারমেন্টস মানে আমরা একটা ট্রেনিং প্রোগ্রামের জন্য কিছু রিকোয়ারমেন্টস দিই না, বিভিন্ন অকুপেশনের ক্ষেত্রে রিকোয়ারমেন্টস গুলো তো থাকে। কি কি রিকোয়ারমেন্টস থাকবে এখানে, সেই রিকোয়ারমেন্টসটা আমাকে দেখতে হবে। প্রথমে হচ্ছে কি করা লাগবে, যে তার কারেন্ট কম্পিটেন্সি কিসে আছে সেটা আইডেন্টিফাই করা লাগবে। এরপরে হচ্ছে যে তাকে কোন গ্রুপটার মধ্যে পেলে আমি ট্রেনিংটাকে দিতে পারবো, মানে ট্রেনিংটা দিতে পারবো। অর্থাৎ কোন গ্রুপটা মিনস হচ্ছে যে ধরেন হচ্ছে যে আমার ট্রেনিং রিকোয়ারমেন্ট অনুযায়ী এখানে আমরা টিবেটের ম্যাক্সিমাম সময় বলি না যে এখানে সবাই কিন্তু এসে ট্রেনিংটা নিতে পারবে, এখানে সিনিয়র জুনিয়র এজের কোনো রকম কোনো ইয়ে থাকবে না। ঠিক আছে, তো এখন এখানে স্পেসিফিক টার্গেট গ্রুপ বলতে বোঝাচ্ছে যে
সে যে ট্রেনিংটা নিবে ওই ট্রেনিংয়ের জন্য মানে সেটা অকুপেশনের কথা বলা হচ্ছে যে কোন স্পেসিফিক অকুপেশনটাতে সে করলে আর ওই ট্রেনিং যে মানে ট্রেনিং এর যে রিকোয়ারমেন্টটা আছে সেই রিকোয়ারমেন্টটা তার যদি ফুলফিল হয় তখনই কি সেই অকুপেশনে সে কাজ করতে পারবে, ট্রেনিংটা নিতে পারবে। এই জিনিসটা হচ্ছে আমাদেরকে ডিসাইড করতে হবে, অর্থাৎ তাদেরকে মানে তাদেরকে দিয়েই হচ্ছে বুঝতে হবে যে তারা কি হচ্ছে এই অকুপেশনের জন্য পারফেক্ট। যে কিনা ইআইএম এর কাজ করছে তাকে যদি এখন কম্পিউটার অপারেশনের কোনো একটা স্কিলের জন্য আমরা নিয়ে আসি, ঠিক আছে, তো সে কিন্তু দেখা গেল কম্পিউটার অপারেশনের থেকে কিন্তু একজন কম্পিউটার অপারেটর হওয়ার থেকে সে কিন্তু ইআইএম এর কাজ বেশি ভালোভাবে করতে পারবে। যে কিনা ইআইএম এর কাজ করছে সে যদি ইআইএম এর কাজের থেকে প্লাম্বিং এর কাজটাতে বেশি ভালো হয় তাহলে তাকে ওই কাজটাতে হচ্ছে আপনাকে ওই ট্রেনিংটাতে হচ্ছে ইনভলভ করা লাগবে। কারণ যে যে জায়গাটাতে সবচেয়ে বেশি ভালো ফোকাসড হবে তার ট্রেনিংটা করার পরে, অর্থাৎ ট্রেনিং এ ফোকাসড হবে এবং কাজটা শিখে কাজে লাগতে পারবে, সে অনুযায়ী তাদেরকে ট্রেনিং এ ফেলানো লাগবে। এরপরের যে কাজটা হবে যে ওই যে ট্রেনিংটার জন্য আমরা ডিসাইড করলাম যে তাদের কোন অকুপেশন থেকে তারা ট্রেনিং নিবে না নিবে, সেই অনুযায়ী কি আমাদের সিএসটা যেটা আছে, ঠিক আছে, সেই সিএসটা হচ্ছে কি আছে কিনা, সিএস এর সেই স্ট্যান্ডার্ডটা দেখেই কিন্তু আমাদেরকে ট্রেনিংটা দেওয়া লাগবে। স্ট্যান্ডার্ড অনুযায়ী ট্রেনিং হবে, এটা কিন্তু আমাদের ট্রেনারদের মাথায় রাখা লাগবে। এবং ওই ট্রেনিং এর জন্য অবশ্যই দেখবেন হচ্ছে যেখানে কিনা আমাদের ট্রেনিং সেন্টার যারা আছে ওখানে ম্যাক্সিমাম সময় বিভিন্ন অফিসার যারা থাকে তাদের ট্রেনিং রিকোয়ারমেন্টস অনুযায়ী দেখবেন হচ্ছে যে ওটা কোনো না কোনোভাবে ম্যাচ হয়ে যায় যে সে কি এই ট্রেনিংটা নিতে পারবে কিনা। ওই রিকোয়ারমেন্টস এর সঙ্গে কোনো না কোনোভাবে যারা কিনা অফিসিয়ালস যারা থাকে তারা দেখে হচ্ছে যে ওই স্টুডেন্ট বা ওই ট্রেনিং ঠিকমতো এই ট্রেনিংগুলো নিতে পারবে কিনা তারা নিজেরা ভ্যালিডেট করেই তারপরে কিন্তু ট্রেনিং এর মধ্যে নেয়, অর্থাৎ ট্রেনিং প্রোগ্রামটাতে নেয়। এরপরে কি করে ওই যে সিএস যেটা আছে সিএস অনুযায়ী যে হচ্ছে তাদের ট্রেনিংটা হবে, এই সিএসটা যে আমাদের যে স্ট্যান্ডার্ডটা ফলো করে ট্রেনিংটা দিবেন সেটার জন্য কি কারিকুলাম তৈরি করা লাগবে। তাহলে সেই কারিকুলাম এবং সিএস এর মধ্যে যে ডিফারেন্সটা আছে সেই ডিফারেন্সটা হচ্ছে আপনাকে বুঝতে হবে। সিএস যদি থাকে তাহলে সেটা কারিকুলাম তৈরি করার ব্যবস্থা করতে হবে, কারণ কারিকুলামটা দেখে হচ্ছে আপনার ট্রেনি বুঝতে পারবে যে তাকে কি পড়ানো হবে। সো আপনি যদি সেই ডিফারেন্সটা না বুঝেন তাহলে ট্রেনিং কিভাবে কন্টিনিউ হবে, ঠিক আছে। যখন কিনা এই রিকোয়ারমেন্টস গুলো ফুলফিল হয়ে যাবে তখন কি আমরা ট্রেনিং প্রোগ্রাম শুরু করে দিই। তো ট্রেনিং প্রোগ্রাম শুরু করার জন্য প্রথম যে কাজটা থাকবে যেটা কিনা আমরা প্রথমেই দেখলাম যে কিভাবে হচ্ছে আমরা কারেন্ট কম্পিটেন্স একজন ট্রেনির আইডেন্টিফাই করব। আইডেন্টিফাই করার জন্য হচ্ছে যে বিষয়টা মাথায় রাখা লাগবে সেটা একটু ডিটেলস আমরা দেখব, কারণ এই বিষয়টাতে এই 5টা জিনিস ফলো করেই তো হচ্ছে আমরা তাকে সিলেক্ট করি এবং তাকে ট্রেনিং প্রোগ্রামে নিই যে সে ট্রেনিংটা করবে। কিন্তু এই জিনিসটা কিভাবে করবেন এটা অনেকে জানে না। সো এইটা হচ্ছে আমাদের এখন আমরা দেখবো যে কিভাবে, যদিও আমার মনে হয় একটা সেশনে আমি এটা আলোচনা করেছিলাম আপনাদের সঙ্গে, কিভাবে আমরা আইডেন্টিফাই করব আমাদের কারেন্ট কম্পিটেন্সি ট্রেনিদের। মনে হচ্ছে আমি বলেছিলাম না যে একটা প্রি অ্যাসেসমেন্ট করব। সেই প্রি অ্যাসেসমেন্টটা কি, সে যদি লেভেল 2 করা থাকে তাহলে তার লেভেল 2 যত পারফরমেন্স ক্রাইটেরিয়াগুলো আছে সেটাকে হচ্ছে আমি নিয়ে আসবো এবং তাকে আমি লেভেল 3 ট্রেনিং এর জন্য যে ট্রেনিং প্রোগ্রামে যে দিব সেই লেভেল 3 ট্রেনিং প্রোগ্রামে সব পারফরমেন্স ক্রাইটেরিয়া গুলো বসাবো। এই দুইটা যখন বসালাম এখন তাকে টিক দিতে দিলাম যে সে কি কি কাজগুলো পারে। তো সে যখন টিক দিল সে যে কাজগুলো পারে ইয়েসে টিক দিল, যেগুলো পারে না সেগুলো নোতে টিক দিল। এবার আপনি বুঝতে পারবেন হচ্ছে যে ওই যে লার্নারকে আপনি সিলেক্ট করলেন সে কোন কাজগুলো পারে না, যে কাজগুলো পারে না ওইটার উপরে তো ট্রেনিং নিবে, ঠিক আছে। আপনি তাহলে বুঝতে পারলেন যে সে লেভেল 3 জন্য হচ্ছে দেখবেন লেভেল 3 রিলেটেডও কিছু কাজ কিন্তু সে আগে থেকে জানে, লেভেল 2 সঙ্গে কিন্তু 3 অনেকটা মিল থাকবে, কিছু কাজ জানবে কিন্তু কিছু এডিশনাল কাজ আছে যেগুলো সে জানে না। তার মানে আপনাকে ট্রেনিং প্রোগ্রামে ওই জায়গাগুলোতে ফোকাস করা লাগবে যেন সে কাজটা শিখতে পারে। সো এই জন্য
আমরা যখন কিনা হচ্ছে এই প্রি অ্যাসেসমেন্টটা করবো, সেটা কিসের মাধ্যমে করে থাকি? সেলফ অ্যাসেসমেন্টের মাধ্যমে করে থাকি, রাইট? ওই সেলফ অ্যাসেসমেন্টের মাধ্যমে করার পরে দেন হচ্ছে আমরা একটা রিপোর্ট রেডি করি এবং সে অনুযায়ী কি করি, অর্থাৎ ট্রেনিংয়ে যে ট্রেনিং প্রোগ্রামটা যেন ট্রেনিং প্রোগ্রামে কোন বিষয়গুলোতে বেশি ফোকাস করা লাগবে সেটা তখন আমরা বুঝতে পারি। অর্থাৎ ট্রেনিদেরকে দেখে কিন্তু আমরা বুঝতে পারি। ট্রেনিদেরকে না দেখলে কিন্তু মানে তাদের এই যে প্রি অ্যাসেসমেন্টটা এটা না নিলে কিন্তু বুঝতে পারবো না যে ট্রেনিং এ আমাকে কোন জায়গাগুলোতে বেশি ফোকাস করা লাগবে। ঠিক আছে? এই প্রি অ্যাসেসমেন্টের মাধ্যমে হচ্ছে তাদের কারেন্ট কম্পিটেন্সি যেটা আছে সেটা হচ্ছে আমরা বুঝে নিলাম এবং তারা কি চাচ্ছে, রিকোয়ার্ড কম্পিটেন্সিটা কি হবে সেটা তখন আমরা ট্রেনিং এর মানে ওই যে ট্রেনিং প্ল্যানটা ট্রেনিং প্রোগ্রামটা আমরা অর্গানাইজ করছি সেটাতে কোন ধরনের ট্রেনিংটা রাখবো, সেই ট্রেনিং এ কোন বিষয়গুলো ফোকাস করা লাগবে বেশি, সেটা কিন্তু তখন আমরা বুঝতে পারবো। অর্থাৎ তাদের রিকোয়ারমেন্ট আছে বলেই তো তারা ট্রেনিং করতে এসেছে, তাই না? তারা এই কাজগুলো পারে না বলেই তো হচ্ছে এই কাজগুলো শিখতে এসেছে। তো এখন হচ্ছে আমাকে সেই জায়গাগুলো তো ফোকাস করতে হবে, তাদের ওই জিনিসগুলো শেখানো লাগবে ট্রেনিং এ, কেন তারা পরবর্তীতে অ্যাডভান্স লেভেলের কাজ শিখে কাজটা যেন করতে পারে। আর সেটা করার জন্য এই যে এখানে পুরো ডিটেলসটা হচ্ছে লেখা আছে, যেহেতু এর আগের একটা স্লাইড আপনারা পেয়েছেন, পড়লে আপনারা বুঝে যাবেন কিভাবে ওই যে গ্যাপটা আমরা বের করলাম। যেটা আমি আপনাদেরকে বললাম যে তার কারেন্ট কম্পিটেন্সির সঙ্গে সে রিকোয়ার্ড যে জিনিসটা শিখতে চাচ্ছে সেটার সঙ্গে হচ্ছে আমরা দেখব যে কোন কাজগুলো পারে এবং কোন কাজগুলো পারে না। তো যেগুলোতে সে টিক দিচ্ছে তার মানে সেগুলো সে পারে, নোটা হচ্ছে তার গ্যাপ। তার মানে পরবর্তী ট্রেনিং এর জন্য ওই জায়গাগুলোতে আপনাকে ফোকাস করা লাগবে তাকে ট্রেনিং দেওয়ার জন্য। এই হচ্ছে আমাদের সেলফ অ্যাসেসমেন্ট চেকলিস্টটা, যেটা থ্রুতে কি আমরা তাদেরকে প্রি অ্যাসেস করব। যখন কিনা এই যে ইএসএ টিক দিবে আর যেগুলোতে নোতে টিক দিচ্ছে আপনাকে বুঝতে হবে যে এই জায়গাগুলোতে আমাকে ট্রেনিং এ ফোকাস করা লাগবে। অর্থাৎ ট্রেনাররা এই জায়গাগুলোতে ট্রেনিংকে বেশি ফোকাস করে কাজগুলো ভালোভাবে শেখাবে, যেন এখান থেকে তারা এই কাজগুলো শিখে পরবর্তীতে ভালোভাবে কাজগুলো করতে পারে। এবার আসেন, টাস্ক অ্যানালাইসিস করেছেন, রাইট? সবাই টাস্ক অ্যানালাইসিস রিলেটেড যে কোশ্চেনগুলো পাচ্ছেন ওগুলো অলরেডি হচ্ছে আপনাদের প্রথম ইউনিটে, এই স্লাইডটা কিন্তু প্রথম ইউনিটেই আপনাদের দেওয়া আছে এই স্লাইডের ইনফরমেশনগুলো। টাস্ক অ্যানালাইসিসটা কি? যে আমরা যখন কিনা যে লার্নিং আউটকাম তো বুঝি আমরা না, পারফরমেন্স ক্রাইটেরিয়াগুলো যা শেখাবো ওগুলো শেখাতে যে, অর্থাৎ লার্নিং আউটকাম শেখাতে যে আমরা আইডেন্টিফাই করে নিই কোনগুলো হচ্ছে তাদের প্র্যাকটিক্যাল কাজ করে দেখানো লাগবে, শেখানো লাগবে, সে স্কিল কোনগুলো হবে, সেটাই তো হচ্ছে ওই যে আন্ডারপিনিং বলছে টাস্ক অ্যানালিসিসের স্কিলে আমরা আলাদা করি যে আমার ওই পারফরমেন্স ক্রাইটেরিয়াগুলো থেকে তাদের কাজটা আমি কি শেখাবো আর সেই কাজ রিলেটেড থিওরিটিক্যাল নলেজ কি হবে। তো কাজগুলো যেগুলো শেখাচ্ছি সেগুলো হচ্ছে আমি বলেছি অ্যাকশন ভার্ব দিয়ে লেখার জন্য। আর যখন কিনা নলেজের পার্টে যে ওই কাজ রিলেটেড তার থিওরিটিক্যাল নলেজ কোন কোন বিষয়গুলো থাকা লাগবে সেগুলো বিষয় যেহেতু আমি বের করছি তার মানে সেগুলো টপিক বেস হবে, শুধুমাত্র টপিক লেখা লাগবে আমাদের ওখানে নলেজে। এইভাবে হচ্ছে আমরা কি টাস্ক অ্যানালাইসিসটা করে থাকি। এই হচ্ছে আপনাদের টাস্ক অ্যানালাইসিস ফর্ম, যেটা অলরেডি আপনারা করেছেন। এরপরে হচ্ছে ইউনিট ডেলিভারি প্ল্যান। ইউনিট ডেলিভারি প্ল্যানটা আমরা কেন করি? একদিনও বলেছিলাম না যখন কিনা আপনাদের এভিডেন্সটা, ইউনিট ডেলিভারি প্ল্যান সবাই করেছেন অলরেডি এখন, ঠিক আছে? এখন আর একটু ক্লিয়ার হয়ে নেন। ইউনিট ডেলিভারি প্ল্যানটা আমরা কেন করে থাকি? ইউনিট ডেলিভারি প্ল্যানটা হচ্ছে কি একটা আমার ট্রেনিং যে প্রোগ্রামটা হবে সেই প্রোগ্রামটা কয়টা সেশনে হবে, কয়দিন হচ্ছে আমি সেশন নিলে আমার ট্রেনিং প্রোগ্রাম কমপ্লিট হবে, একটা কমপ্লিট প্রোগ্রামের প্ল্যানই হচ্ছে আমার ইউনিট ডেলিভারি প্ল্যান। কয়টা সেশন হবে, প্রত্যেকটা সেশনে
আমার কি কি কাজ করা লাগবে, কোন কোন পিসি গুলো কভার করব, সেই পিসি গুলো কভার করতে যে কি কি রিসোর্স লাগবে, কি কি মেটেরিয়ালস লাগবে, এবং কোন মেথডে অর্থাৎ কোন স্ট্র্যাটেজিতে আমি ট্রেনিং গুলো নিব, সেই ট্রেনিংটা আমার কোন মোডে হবে, অফ দ্য জব হবে না অন দ্য জব হবে, এই পুরো প্ল্যানটাই হচ্ছে কি আমার ইউনিট ডেলিভারি প্ল্যান। ঠিক আছে, ইউনিট ডেলিভারি প্ল্যানের মধ্যে আমাদের কোন কোন বিষয়গুলো আছে খেয়াল করেন। সবাই অলরেডি ইউনিট ডেলিভারি প্ল্যান করেছেন, নমিনাল আওয়ার লিখেছেন না, নাম্বার অফ সেশন, কয়টা সেশন হচ্ছে, ওই যে নিচে যে কটা রো হচ্ছে 12টা 14টা আর 20টা, সেশন নাম্বার, ডিউরেশন অফ ইচ সেশন, প্রত্যেকটা সেশন কয় ঘন্টা হবে, 5 ঘন্টা করে আমি দিয়েছি না আপনাদের, 5 ঘন্টা। ইন্ডিভিজুয়াল অর গ্রুপ অবজেক্টিভ, আপনাদের যারা মানে এখানে যারা কিনা হচ্ছে কাজগুলো করবে, সে কাজগুলো হচ্ছে আমরা কিভাবে করব, আলাদাভাবে অর্থাৎ ইন্ডিভিজুয়ালি করবে নাকি গ্রুপে করবে, এটার উদ্দেশ্য ওখানে কিন্তু সেই বিষয়টা দেয়া আছে। এরপর হচ্ছে এখানে ফর্মেটিভ অ্যাসেসমেন্টের অপরচুনিটিজ এর কথা বলা হচ্ছে, যে আপনারা বিভিন্ন অ্যাসেসমেন্টের থ্রুতেও কি নিতে পারেন আপনাদের ইউনিটটা। এখন আপনাদের প্ল্যানে হচ্ছে এই পার্টটা নেই, পরবর্তীতে যখন কিনা ওই যে চেঞ্জের কথা আমি বলছিলাম না, যে আপনাদের সামনে অনেক কিছু চেঞ্জ হচ্ছে, তখন যে অ্যাড হবে। সো এখন বিষয়টা শুধু মাথায় রাখেন যে ইউনিট ডেলিভারি প্ল্যানে কিন্তু আপনাদের ফর্মেটিভ অ্যাসেসমেন্ট হচ্ছে কি না না হচ্ছে সেই জিনিসগুলো রাখা লাগে। ঠিক আছে, আমি কিন্তু আপনাদের ফর্মেটিভ অ্যাসেসমেন্ট নিচ্ছি অলরেডি, তার মানে কি এটা অবশ্যই ইউনিট ডেলিভারি প্ল্যানে থাকা লাগতো। তো এখন আমরা যেহেতু ওটা প্ল্যানের ছিল না এর আগে, সেই জন্য আমরা দিইনি, সামনে যখন আসবে তখন সবাই অ্যাড করবো। লোকেশন অফ ট্রেনিং, নাম্বার অফ লার্নার্স, এলিমেন্টস কভার কিন্তু হচ্ছে আমরা দিচ্ছি, আমাদের কয়জন লার্নার থাকবে সেটাও দিচ্ছি, পারফরমেন্স ক্রাইটেরিয়া কোন কোন সেশনে আমরা কি কি কভার করছি সেটা দিচ্ছি, ডেলিভারি মোড দিচ্ছি না, স্ট্র্যাটেজি দিচ্ছি, ইকুইপমেন্ট রিসোর্সেস কি কি লাগবে। ঠিক আছে, আর পরের যেটা যে স্পেশাল নিডগুলো আমরা কি দিয়ে থাকবো সেটাও কিন্তু ডেলিভারি প্ল্যানে লেখা লাগবে, যেটা কিনা হচ্ছে পরবর্তীতে ফরম্যাটে যখন কিনা আসবে নতুন ফরম্যাট তখন সেটা থাকবে। এখন আমাদের দরকার নেই, আমাদের এখন যা যা আছে সে কটাই হচ্ছে আমরা ইউনিট ডেলিভারি প্ল্যানে যেগুলো পেয়েছি সেগুলো লিখলেই হয়ে যাবে, যে ইউনিট ডেলিভারি প্ল্যানে কোন কোন বিষয়গুলো থাকে আমরা যেগুলো জানি, প্ল্যান তো করেছি অলরেডি সবাই, তো যা যা করেছি এটাই মনে করে ওখানে লিখে দিবেন, যদি এই রিলেটেড কোনো শর্ট কোশ্চেন আসে বা এমসিকিউ যদি আসে তাহলে সেভাবে আপনারা লিখতে পারবেন। ক্লিয়ার বিষয়টা? ইউনিট ডেলিভারি প্ল্যান একটু দেখিয়েও দিই, করেছেন না সবাই? এই হচ্ছে আপনাদের ইউনিট ডেলিভারি প্ল্যান। নাম্বার অফ সেশন আছে, টাইম আছে, এলিমেন্ট কভার কি করছেন, পিসি কভার কি করছেন, ডেলিভারি মোড কি হচ্ছে, ডেলিভারি মেথড কি হচ্ছে। ঠিক আছে, ইকুইপমেন্ট রিসোর্স রিকোয়ার্ড যেটা আছে সব কিছু হচ্ছে কি আমাদের এই ইউনিট ডেলিভারি প্ল্যানে দেয়া আছে, অর্থাৎ দিতে হবে। ইউনিট ডেলিভারি প্ল্যানের পারপাসটা কি দেখেন, টু প্রোভাইড আ স্ট্রাকচার্ড অ্যাপ্রোচ টু দ্য ডেলিভারি ট্রেনিং। আমরা যে প্ল্যানটা করব, আমাদের ট্রেনিং এ কি কি হচ্ছে, এটা কি কাঠামোগত একটা বিষয় হয়ে গেল না, তো আমাদের ট্রেনিং এর এটা একটা স্ট্রাকচারের মধ্যে এসে গেল না, এটার জন্যই কি আমরা এই প্ল্যানটা করে থাকি। সবকিছুই কিন্তু স্ট্রাকচার্ড ওয়েতে যেন যায় সেটা মাথায় রেখে কিন্তু আমরা কি করি, প্ল্যানটা করার উদ্দেশ্যই সেটা। ঠিক আছে, যে প্রত্যেকটা জিনিস যেন স্টেপ বাই স্টেপ আমরা দেখলে যেন বুঝতে পারি যে আমাদের ট্রেনিংটা কিভাবে যাবে, কিভাবে করছি আমরা। রেজাল্ট ইন আ কোয়ালিফিকেশন, অর্থাৎ ওখানে একটা পার্টও থাকে হচ্ছে যে আপনার ইউনিট ডেলিভারি প্ল্যানটা দেখে বোঝা যাচ্ছে যে আপনি কোন সেশনে কোন কোন পারফরমেন্স ক্রাইটেরিয়া কভার করছেন এবং সেখান থেকে লার্নাররা কোন কোন বিষয়গুলো শিখতে পারছে, প্রত্যেক দিনের সেশনের লার্নিং আউটকামটা, ওটাই হচ্ছে রেজাল্ট। এরপরে কি এনশিওরস ইউর ফ্যাসিলিটেশন ইজ ফোকাসড, আপনি যে হচ্ছে ফ্যাসিলিটেট করছেন আপনার ট্রেনিং সেশনটা, এটা যে কোন ওয়েতে যাচ্ছে, কতটা মানে স্ট্রাকচার ওয়েতে, কোন জায়গাতে কিভাবে কভার করছেন, এটা এনশিওর করছে না।
প্রত্যেকদিন কি কি পড়াচ্ছেন না পড়াচ্ছেন প্রত্যেকটা আউটপুট তো এখানে তাকালেই বোঝা যাচ্ছে যে ট্রেনিং এ কি কি চলছে না চলছে, কি শেখানো হচ্ছে, কোন টপিক কভার করা হচ্ছে। এরপর হচ্ছে দ্য ইন্টেন্ডেন্ট আউটকামস আর অ্যাচিভড, কোন কোন আউটকামগুলো অ্যাচিভ করা হলো প্রত্যেক দিনই, সেটা কিন্তু আমরা ট্রেনিং ডেলিভারি প্ল্যান দেখলেই বুঝতে পারছি। তার মানে আমাদের ডেলিভারি প্ল্যানের উদ্দেশ্য যেটা, এই উদ্দেশ্যগুলোতে আমার এই পয়েন্টগুলো আসে যেগুলো কিনা আমরা কি অলরেডি রিলেট করতে পারছি না, যে ডেলিভারি প্ল্যানটা আমাদের কেন করা লাগবে, উদ্দেশ্যটা কি? সবাই ক্লিয়ার? যদি ক্লিয়ার হন তাহলে আজকে এই পর্যন্ত রাখবো আমি, যেহেতু ইউনিট ডেলিভারি প্ল্যান আপনাদের কমপ্লিট হয়ে গিয়েছে, সো এই পর্যন্ত রাখবো। সেশন প্ল্যান আগামী দিন আমি কন্টিনিউ করবো সেশন প্ল্যান থেকে। কারো কোনো কোশ্চেন আছে? ম্যাম আমার একটা প্রশ্ন আছে। হুম, আমার প্রশ্নটা হলো যারা লেভেল করে এখানে অ্যাসেসর এবং ট্রেনিং জন্য মানে কোর্সটা করতেছে, বাট এখানে কি ইন্ডাস্ট্রিয়াল কোনো মানে অ্যাসেসরের ক্ষেত্রে কি ইন্ডাস্ট্রিয়াল কোনো এক্সপিরিয়েন্স লাগবে মানে ভবিষ্যতে? অ্যাসেসরদের ক্ষেত্রে ইন্ডাস্ট্রিয়াল কোনো এক্সপিরিয়েন্স লাগবে কিনা? হ্যাঁ, যখন এনএসডি তে যখন নিবন্ধনের জন্য আবেদন করবে বা মানে এনএসডি তে যখন নিবন্ধন হবে তার মানে অ্যাসেসরের, তো সেই ক্ষেত্রে কি ইন্ডাস্ট্রিয়ালের কোনো ভূমিকা থাকবে কিনা বা লাগবে কিনা? ইন্ডাস্ট্রিয়াল এক্সপিরিয়েন্স থাকলে ভালো, না থাকলে সমস্যা নাই। তবে ওই যে আপনারা লেভেল 4 যখন করে যাবেন তখন লেভেল 4 রিলেটেড হচ্ছে মানে আপনাদের কতটা ভালো আপনারা জানেন এই বিষয়গুলো তারা দেখবে। অর্থাৎ অ্যাসেসমেন্টে যাচ্ছেন তার মানে ওই এভিডেন্স গাইড থেকে হচ্ছে ম্যাক্সিমাম কোশ্চেন আপনাদের করবে। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ম্যাডাম, হুম, বলেন না। আমি ডকুমেন্টটা হোয়াটসঅ্যাপে দিয়ে রাখি ম্যাডাম, একটু কাজ করছি, কাজটা শেষ হলে আমি পাঠাতে চাচ্ছি হ্যাঁ, সমস্যা নেই, এভিডেন্স। সমস্যা আচ্ছা নেই, আচ্ছা, ঠিক আছে, ওকে ম্যাডাম, দিয়ে থ্যাংক রাখেন, ইউ। অসুবিধা নেই। আচ্ছা, কারো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে কোশ্চেন করেন, আমি গ্রুপে ততক্ষণ আপনাদের পিডিএফটা দিয়ে দিই স্লাইডের।